Welcome to YouTube channel Physics Project with Mohanlal। আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বল ও গতির উপর আলোচনা করব। এর একটা উপএকক গতির প্রকারভেদ টাইপস অফ মোশন নিয়ে আলোচনা করব। এটা পার্ট 2। পার্ট 1 অংশটা আমরা আলোচনা করেছিলাম স্থিতি ও গতি নিয়ে। এটাতে আমরা আলোচনা করব গতির প্রকারভেদ নিয়ে। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে গতির প্রকারভেদ আসলে কয়েকটা বিষয়ের উপর উল্লেখ করে হয়। এক হচ্ছে গতিপথের প্রকৃতি, 2 হচ্ছে গতির মান, আর 3 হচ্ছে পুনরাবৃত্তি অনুসারে। আমরা এখানে গতিপথ অনুসারে ভাগ করব। হ্যাঁ, স্ক্রিনে যে ছবিটা দেখছো একটু ভালো করে দেখো। সরলরেখা বরাবর গতিশীল গাড়িটা একটা সরলরেখা বরাবর তীব্র বেগে ছুটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গতি। একটা উদাহরণ দিয়েছি, এরকম কয়েকটা গতির আমি উদাহরণ তোমাকে দিচ্ছি, একটু লক্ষ্য করো ভালো করে। সেকেন্ড, দেখো তুমি যখন ক্যারাম খেলো, ক্যারামের স্ট্রাইকারের গতিটা দেখো। ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের গতি, দেখছো সরলরেখা বরাবর গতিশীল হয়ে যাচ্ছে ধাক্কার পূর্ব পর্যন্ত। এই ধাক্কা লাগার পূর্ব পর্যন্ত সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে। এটাও দেখো ঠিক সরলরেখা বরাবর গতিশীল হয়ে আসছে, দেখছো? ঠিক আছে। নেক্সট দেখো সরলরেখা বরাবর উড়ন্ত পাখির গতি। তাহলে একটা পাখি সরলরেখা বরাবর উড়ে যাচ্ছে। তিনটের মধ্যে সিমিলারিটি একটা লক্ষ্য করে দেখো, সবগুলোই কিন্তু সরলরেখা বরাবর যাচ্ছে, তাই না? তাহলে এই গতি আছে, গতিশীল বস্তু কিন্তু সরলরেখা বরাবর গতিশীল। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলোর যে কোনো একটা মাছের গতি লক্ষ্য করে দেখো। আঁকাবাঁকা পথে মাছের গতি। আগেরটাই ছিল সরলরেখা বরাবর গতি, এটাই হচ্ছে গতিটা আঁকাবাঁকা পথে ঘটছে। ঠিক আছে, তাহলে এটা বক্রপথে গতি অ্যাকচুয়ালি। এটাও দেখো একটা গাড়ি চলছে, কিন্তু আগেরটাই ছিল গাড়িটা একটা স্ট্রেট লাইনে যাচ্ছিল। এখানে দেখো গাড়িটা ওই বক্রপথে ঘুরে যাচ্ছে, তাই তো? তাহলে এটা বক্রপথে গতি হয়ে যাচ্ছে। এখানে সাপের একটা গতি দেখাও, সাপ কী হয় আঁকাবাঁকা পথে চলতে থাকছে, তাহলে এটাও বক্ররেখা বরাবর গতি। ক্লিয়ার? বেশ, তাহলে এই গতিপথটা কেমন সেইটা একটু লক্ষ্য করবে। তাহলে এখানে সবগুলোই দেখো লক্ষ্য করো, বক্রপথে গতি হচ্ছে, আঁকাবাঁকা পথে চলছে। এবারে দেখো লক্ষ্য করে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা বৃত্তপথে ও অ্যাকচুয়ালি উপবৃত্তপথে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমরা খুব নিখুঁতভাবে না দেখলে ওটাকে বৃত্তাকার পথ ধরে নিচ্ছি। আবার ঠিক একই রকমভাবে পৃথিবীর চারিদিকে দেখো চাঁদ বৃত্তাকার পথে আবর্তন করছে। তাহলে এখানে আবর্তনটা লক্ষ্য করো, একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করছে। আবার সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলোর গতিও লক্ষ্য করো। তাহলে সূর্যকে কেন্দ্র করে আমাদের যে 8টা গ্রহ রয়েছে, সেই 8টা গ্রহ বৃত্তাকার পথে অ্যাকচুয়ালি উপবৃত্তাকার পথে ঘুরছে। এখানে আমরা সেইভাবে দেখাচ্ছি। আবার আমাদের পরমাণুর যে নিউক্লিয়াসে রয়েছে, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো যে আবর্তন করছে সেই গতিটা লক্ষ্য করো। তাই এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই ধরনের একটা গতি আমরা লক্ষ্য করি। আরও এক ধরনের গতি আমরা লক্ষ্য করি, সেটা দেখো লক্ষ্য করে। এই দেখো একটা পাখার গতি। পাখার গতিটা একটা বিন্দুর চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে ঠিকই, কিন্তু একটা বিন্দুকে কেন্দ্র করে এই অক্ষ বরাবর চারদিকে ঘুরছে। সেটাই ছিল একটা বিন্দুকে কেন্দ্র করে পুরো বস্তুটা ঘুরছিল। এখানে বস্তুটার মধ্য দিয়ে একটা অক্ষ বরাবর, যে কোনো একটা বিন্দু, এই অক্ষ বরাবর বস্তুটা ঘুরছে। তাহলে পাখার গতি। আবার লক্ষ্য করে দেখো এই যে মেলাতে যে নাগরদোলা ঘুরতে থাকে তার গতিটা দেখো। এইখানে একটা স্থির বিন্দু, পুরো বস্তুটা যদি একসঙ্গে চিন্তা করি, তার স্থির বিন্দু এইটা। এই স্থির বিন্দুকে অক্ষ করে এখান দিয়ে যদি অক্ষ চিন্তা করো, এই অক্ষকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে। তাহলে এই বস্তুটার ভেতরেই এই স্থির বিন্দুটা রয়েছে, অক্ষটা। তার অক্ষকে কেন্দ্র করে আবর্তন করছে বস্তুটা পুরোটাই। আবার দেখো
কুমোর যে মাটির জিনিসপত্র তৈরি করে তার জন্য যে চাকাটা ব্যবহার করে সেই চাকাটা দেখো একটা স্থির বিন্দুর চারিদিকে ঘুরতে থাকছে। আর এই অক্ষটা, ওই বিন্দু দিয়ে যে অক্ষটা গেছে ওটাকে আমরা বলছি ঘূর্ণাক্ষ। তাহলে ঘূর্ণাক্ষটা বস্তুর ভেতর দিয়েই গেছে এবং সে বস্তুটা ঘুরছে। তাহলে এতগুলো যে আমরা লক্ষ্য করলাম, আরেক ধরনের আছে দেখো, সেটা লক্ষ্য করে দেখো। একটা স্প্রিংয়ে একটা ভার ঝোলানো হয়েছে, দিয়ে ভারটাকে একটু টেনে ছেড়ে দিলাম, তাহলে কী হবে? এই ধরনের মোশন আমরা লক্ষ্য করব। তার মানে এক্ষেত্রে দেখো একটা স্থির বিন্দুর বাম দিক ডান দিক বা উপর নিচে প্রতিনিয়ত যাতায়াত করবে। তাহলে ভার ঝোলানো স্প্রিংয়ের গতি, এটা একটা গতি। আবার দেখো লক্ষ্য করে, আমরা যদি একটা টিউনিং ফর্ককে আঘাত করি, এই টিউনিং ফর্কটাকে দেখো আমরা হাতুড়ি দিয়ে আঘাত করছি, কিছুক্ষণ পরে দেখবে সেই বলটা ছিটকে যাচ্ছে। দেখো লক্ষ্য করে, তাহলে এই টিউনিং ফর্কটা কাঁপছে, এই কাঁপার জন্য সোলার বলটা ছিটকে যাচ্ছে। তাহলে এই ধরনেরও একটা কম্পন আমরা দেখছি। আবার গিটার বা সেতারের তারে যে ধরনের আমরা প্লাগ করি, হঠাৎ করে টেনে ছেড়ে দিই, সেই তারটাও কাঁপতে থাকে। তাহলে এই ধরনের গতি আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এই যে এতগুলো গতি আমি তোমাকে দেখালাম, সেই গতিগুলোর সঙ্গে দেখো লক্ষ্য করে আমরা এই গতিগুলোকে মোটামুটি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম ক্যাটাগরি হচ্ছে, দেখো লক্ষ্য করে, গতিটা হয় সরলরেখা বরাবর নাহলে বক্রপথে হচ্ছে, এটা একটা ক্যাটাগরি। তাহলে তোমাকে প্রথমে যখন জিজ্ঞাসা করা হবে এই গতিটা কীরূপ, তুমি আগে এই ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করবে, নাহলে বলতে পারবে না। প্রথম ক্যাটাগরি হচ্ছে, লক্ষ্য করবে যে গতিটা ঘূর্ণন গতি হচ্ছে না, আর টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে না, এদিক ওদিক যাচ্ছে না, শুধু রেখা বরাবর গতি। রেখা মানে দু ধরনের রেখা হতে পারে, সরল রেখা অথবা বক্ররেখা। তাহলে এই ধরনের গতিটা দেখো লক্ষ্য করে সরল রেখা বরাবর হচ্ছে, আর এই পাশটা বক্ররেখা বরাবর গতি হচ্ছে। তাহলে এটা একটা ক্যাটাগরিতে ভাগ করলাম। দ্বিতীয় ক্যাটাগরি লক্ষ্য করে দেখো, যদি বস্তুটা ঘুরতে থাকে একটা বিন্দুর চারিদিকে বা একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা ঘুরছে একটা বিন্দুর চারিদিকে, এটাও তাই একটা বিন্দুর চারিদিকে ঘুরছে, একটা অক্ষ বরাবর ঘূর্ণাক্ষ বরাবর ঘুরছে, এও তাই ঘূর্ণাক্ষ বরাবর ঘুরছে। পৃথিবীর আর্নিক গতি পৃথিবীর অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, আবার এক্ষেত্রে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এটাকে আমরা একটা সেকেন্ড ক্যাটাগরি বলছি। এটা ফার্স্ট ক্যাটাগরি, এটা সেকেন্ড ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন। বস্তুটার মধ্যে টু অ্যান্ড ফ্রো মোশন লক্ষ্য করছো কিনা, অর্থাৎ একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে উপরে নিচে বা ডাইনে বাঁয়ে মোশনটা হচ্ছে কিনা, এই ধরনের মোশন লক্ষ্য। তাহলে তিনটে ক্যাটাগরিতে তুমি ভাগ করে দেবে মোশনটাকে। ফার্স্ট মোশন হচ্ছে হয় সরল বা বক্রপথ, নতুবা ঘূর্ণন বা একটা বিন্দুর চারিদিকে ঘুরবে, সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি দেখবে টু অ্যান্ড ফ্রো মোশন। এই ধরনের টু অ্যান্ড ফ্রো মোশন যদি হয়, এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তাহলে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব কোন মোশনে পড়বে। বেশ, এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওই তিনটে ক্যাটাগরিকে আমরা এখানে আলোচনা করছি। দেখো প্রথমে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে, দেখো মোশনটা ওই একটা বস্তুকে দিয়েই আমরা মোশনটাকে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করে দেখো একটা কাঠের ব্লক, এই কাঠের ব্লকটা রং করা আছে নীল রঙের। এটা দেখো মোশনটা দেখো লক্ষ্য করে, ঠিক একই ডিরেকশানে মোশন, একই ডিরেকশানে দেখো স্ট্রেট লাইন বরাবর মোশন হচ্ছে। স্ট্রেট লাইন বরাবর মোশন হলে সরলরৈখিক গতি বলবো আমরা। আবার এটাই দেখো যদি বক্রপথে হয়, দেখো বক্রপথে গতিটা হচ্ছে, দেখছো বক্রপথে, এই বক্রপথে যদি হয়, এটা সরলরেখা বরাবর হচ্ছিল, এটা বক্রপথে গতি, তাহলে এর নাম আলাদা হবে, এ হবে বক্রপথে গতি। এটা দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। আবার এই ধরনেরও মোশন হতে পারে, একটা বিন্দুকে কেন্দ্র করে দেখো বস্তুটাকেই ঘোরাচ্ছি, বিন্দুটা হচ্ছে বস্তুর ভেতরে, এরকমভাবে গতিটা হতে পারে। আবার এই ধরনের গতি হতে পারে, দেখো টু অ্যান্ড ফ্রো মোশন, ঠিক আছে? তাহলে তিনটে টাইপ দেখলাম, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, আর রোটেট করছে, সেটা একটা বিন্দুর চারিদিকে হতে পারে অথবা নিজের অক্ষের চারিদিকেও হতে পারে। আর টু অ্যান্ড ফ্রো মোশন, এই তিনটে ক্যাটাগরিতেই তোমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে গতিপথের প্রকৃতি অনুসারে ভাগ করব। গতিপথের প্রকৃতি অর্থাৎ গতিপথটা কেমন, তার প্রথম প্রকার যেটা হচ্ছে দেখো
রৈখিক গতি। যদি স্ট্রেট লাইন বা কার্ভ লাইনে হয় তাহলে চলন গতি বা রৈখিক গতি। আর এই যে চলন গতি দু প্রকার আছে, সরলরৈখিক আর বক্র চলন গতি, রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার। আর এটা হচ্ছে বৃত্তীয় গতি, একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। আর এটা হচ্ছে ঘূর্ণন গতি, নিজের অক্ষের চারিদিকে ঘুরবে। আর এটা হচ্ছে দোলন বা কম্পন, টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে খুব সহজে বুঝতে গেলে স্ট্রেট লাইন বা কার্ভ লাইন হচ্ছে কিনা দেখবে, বা রোটেশন হচ্ছে কিনা দেখবে, আর টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে কিনা। এই তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। তিনটে ক্যাটাগরি থেকে তার সাবডিভিশনে চলে যাব। ক্লিয়ার? এর একটা বিশেষ ভাগ আমরা আলোচনা করব, সরলরৈখিক দোলগতি। দোলনের পর্যায়ে পড়ে, দোলনের একটা বিশেষ ভাগ। আর কিছু কিছু ক্ষেত্রে কম্পাউন্ড মোশন থাকতে পারে, যেমন দুটো মোশন মিশে গিয়ে একটা মিশ্র গতি সৃষ্টি করতে পারে, সেটাও আমরা এখানে আলোচনা করব। মেইনলি 3 ক্যাটাগরিটা তোমাকে মনে রাখতে হবে, স্ট্রেট লাইন নাহলে কার্ভ লাইন, নাহলে রোটেশন, আর নাহলে টু অ্যান্ড ফ্রো মোশন। এই তিনটে ক্যাটাগরিতেই আমরা ভাগ করি মূলত। দেখো লক্ষ্য করে সব মোশনগুলোকে একসঙ্গে দেখিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এটা স্ট্রেট লাইনে যাচ্ছে, মোশনটা দেখছো পুরো স্ট্রেট লাইন। এটা দেখো মোশনটা কার্ভ লাইন, এটা দেখো কার্ভ লাইন বরাবর যাচ্ছে। আর এটা দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, বুঝছো? আর এটা দেখো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। আর এটা টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে তিনটে ক্যাটাগরি তোমাকে মাথায় রাখতে হবে, স্ট্রেট লাইন না কার্ভ লাইন, রোটেশন হচ্ছে কি না, রোটেশন হলে কীরকম রোটেশন, নিজের অক্ষের চারিদিকে নাকি কোনো একটা বিন্দুর চারিদিকে, অথবা টু অ্যান্ড ফ্রো মোশন। এটা সম্পূর্ণ আলাদা, একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে। একটা বিন্দু, একটা স্থির বিন্দুর ডান দিকে বাম দিকে মোশনটা হবে। তাহলে এই 3 ক্যাটাগরি যদি মাথায় ঠিক মতো রাখতে পারো, তাহলে মোশন বলা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সটটিতে যাচ্ছি, নেক্সট পার্টে। এবারে আমরা সেই যে গতিপথের ভাগ করেছিলাম, তাহলে ভাগটা ছোট্ট করে দাঁড়াচ্ছে এরকম। প্রথমটা হচ্ছে রৈখিক গতি, রৈখিক গতি বা চলন গতি। এটা দুটো হয়, একটা স্ট্রেট লাইনে হয়, একটা কার্ভ লাইনে হয়। আর একটা রয়েছে বৃত্তীয় গতি, বৃত্তাকার পথে যখন ঘুরবে একটা বিন্দুর চারিদিকে। আর একটা রয়েছে ঘূর্ণন গতি, যখন নিজের অক্ষের চারিদিকে ঘুরবে। আর একটা হচ্ছে দোলন বা কম্পন, তার একটা বিশেষ ভাগ সরল রৈখিক দোলগতি। দোলন বা কম্পন বিশেষ ভাগ, তার একটা পার্ট হচ্ছে সরল দোলগতি। আর অনেক ক্ষেত্রে মিশ্র গতি লক্ষ্য করা যায়, দুটো গতি একসঙ্গে মিশে আছে, সেটাকে আমরা বলছি মিশ্র গতি বা জটিল গতি বা মিক্সড মোশন। এই হলো গতিপথের প্রকৃতি অনুসারে ভাগটা। ঠিক আছে, বেশ, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে দেখো মিশ্র গতিতে যেটা আমরা দেখছি, সেটা দুটো মোশন একসঙ্গে। এই দেখো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আবার তার মানে নিজের অক্ষের চারিদিকে মানে ঘূর্ণন, আর তার সঙ্গে সঙ্গে রৈখিক গতি। ঘূর্ণন গতি এবং রৈখিক গতি দুটো একসঙ্গে আছে, এটাকে আমরা বলছি মিশ্র গতি। যেমন উদাহরণস্বরূপ দেখো সাইকেলের চাকার যে গতিটা দেখো, সাইকেলের চাকা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তার সঙ্গে সঙ্গে সাইকেলের সঙ্গে সরলরৈখিক পথে চলে যাচ্ছে। তাহলে সরলরৈখিক গতিও আছে এবং গতি, ঘূর্ণন গতিও রয়েছে, সেই জন্য এটাকে আমরা বলছি মিশ্র গতি। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাচ্ছি। এছাড়াও এক ধরনের গতি আছে, যেটা লক্ষ্য করে দেখো গতিটা, এটাকে আমরা অন্য একটা নাম দিয়েছি র্যান্ডম মোশন বলে বলি। এটা সম্পূর্ণ আলাদা। এটা স্ট্রেট লাইনে দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু কোনো পথে বলা যাবে না যে কোন দিকে যাচ্ছে, সরলরেখা, বক্ররেখা এরকম কিছু বলতে পারবে না। এটাকে আমরা বলছি র্যান্ডম মোশন। যেমন গ্যাসের অণুর গতি, তরলের অণুর গতি। এটা খুব রেয়ার টাইপ, এটা বিশেষ করে কয়েকটা ক্ষেত্রেই দেখা যায়। এটাকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলছি না, এটা আলাদাভাবে মনে রাখবে। এবারে দেখো আমরা রৈখিক গতি, যেটাকে তার ডেফিনেশন বলছি। রৈখিক গতির একটা পার্ট যেটা সরলরৈখিক গতি। যদি কোনো গতিশীল বস্তু সরলরেখা বরাবর চলে, তার মানে তার প্রত্যেকটা অংশ ওই দেখো একই গতিবেগে সমান্তরাল পথে গমন করবে, তাকে বলবো সরলরৈখিক গতি।
তাহলে সরলরেখা বরাবর গতিশীল হবে, এটাই মূল কথাটা, তাই তো? তাহলে এই সরলরেখা বরাবর চলবে। আর গতিবেগ, সকল কণার গতিবেগ এই যে সমান্তরাল পথে চলাচল করবে, গতিবেগ একই গতিবেগে চলবে, সব কণা একই গতিবেগে চলবে আর সমান্তরাল পথে চলবে। স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে তাই দেখলাম, একটা বস্তু যখন গতিশীল হচ্ছে তার যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু দেখো, তাহলে এই বিন্দুর গতিবেগ আর এইখানে গতিবেগ সমান হবে এবং পরস্পর প্যারালাল হচ্ছে, সমান্তরাল পথেও যাচ্ছে। ক্লিয়ার? একই গতিবেগ আর সমান্তরাল পথে। আর সে তো অ্যাজ এ হোল সরলরেখা বরাবরই যাচ্ছে, সরলরেখা বরাবর যাচ্ছে। ঠিক আছে? নেক্সট এর উদাহরণ দেখো, উদাহরণ যেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। উদাহরণ হচ্ছে সরলরেখা বরাবর পাখির উড়ে যাওয়া, বা সরলরেখা বরাবর গতিশীল গাড়ি, বা ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের গতি, এগুলো সব সরলরেখা বরাবর হচ্ছে প্রত্যেকটা গতি। এগুলোর সঙ্গে মিলিয়ে নাও। এই যে সরলরেখা বরাবর গতি, বস্তুটার প্রত্যেকটা বিন্দুর গতি পরস্পর সমান্তরাল এবং একই। ঠিক আছে? এটাকে আমরা বলছি সরলরৈখিক গতি। নেক্সট স্লাইডে দেখো, এটা আমরা ব্যাখ্যা করছি, সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, তবু আরেকবার দেখে নাও। এই যে বস্তুটার যে কোনো দুটো বিন্দুর কথা চিন্তা করছি, একটা পি বিন্দু, কি বিন্দু। এই পি বিন্দু দেখো এই বরাবর যাচ্ছে, আর কিউ বিন্দুটাও এই গতি বরাবর যাচ্ছে। তাহলে এখন সরলরেখা বরাবর যাচ্ছে, প্রত্যেকটা বিন্দু পরস্পর সমান্তরালে চলছে। এই যে দুটি সংযোগ বিন্দু সরলরেখায় বস্তুটির বিভিন্ন অবস্থানে পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকবে, আর সব বিন্দুর অতিক্রান্ত দূরত্ব সমান হবে। প্রত্যেকটা বিন্দুর অতিক্রান্ত দূরত্ব এখানে ছিল, এখানে এসছে, তাহলে যতটা পথ অতিক্রম করলো কিউ বিন্দুটাও কিন্তু ঠিক একই পথ অতিক্রম করবে। এটার কন্ডিশন। তার মানে কি, এখানে রোটেশন হচ্ছে না। রোটেশন হলে এই জিনিসটা হবে না, তার মানে এটাকে রোটেশনটাকে বাদ দেওয়া হলো এই দুটো কথা বলে, ঘূর্ণনটা হবে না। দেখো এখানে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তাহলে প্রত্যেকটা বিন্দু এখন পরস্পরের সমান্তরালে গতিশীল আর একই দূরত্ব অতিক্রম করবে প্রত্যেকটা বিন্দু। এবারে আমরা আসছি বক্রচলন গতি। বক্রচলন গতিতে তাহলে বস্তুটা কী হবে, ওই যে নির্দিষ্ট বক্রপথ বরাবর নির্দিষ্ট অভিমুখে বজায় রেখে গতিশীল থাকবে। এক্ষেত্রে সে একই রকমের গতি, কিন্তু ঘূর্ণন গতিটা হবে না, এটা মূল কথাটা। কিন্তু বক্রপথ নিয়ে চলতে থাকবে, এরকম বক্রপথে গতিশীল হতে থাকবে। আমি যখন পেন দিয়ে লিখছি, এটাও কিন্তু বক্রপথে গতি। মাছের গতি সেই যে দেখাচ্ছিলাম, সেগুলো বক্রপথ বরাবর গতি। এর উদাহরণ কী হচ্ছে, বায়ুতে ছোড়া বর্ষা, বাস্কেট অভিমুখে ছোড়া বাস্কেটবল, আঁকা বাঁকা পথ অনুসরণ করে চলমান পিঁপড়ের গতি, বায়ুতে নিক্ষিপ্ত পাথরের গতি। এখানে দেখো মাছের অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে মাছের গতি, সেটা আমরা দেখলাম বক্রগতি। বক্রপথে গাড়ির গতি, এটাও বক্রগতি। আবার পিঁপড়ের গতি, পিঁপড়েরা কী হয়, এদিক ওদিক করে চলে যায়, বা সাপের গতি, এগুলো আমরা হচ্ছে সব বক্রগতিতে পড়ছে। চলন গতি তো বটেই, চলন গতির একটা দুটো পার্টে আছে, রৈখিক গতি ছিল আর বক্রগতি, এটা সেই বক্রগতির উদাহরণ হচ্ছে। আরও একটা আমরা রৈখিক গতির উদাহরণ দেখছি। দেখো যখন বৃষ্টিবিন্দু পড়ছে, বৃষ্টিবিন্দুর প্রত্যেকটা বিন্দু লক্ষ্য করে দেখো একই সরলরেখা বরাবর নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সরলরৈখিক গতি। আর এখানে দেখো কামান থেকে যখন গোলা নির্গত হচ্ছে, কামানের গোলাটা ঠিক এরকম বক্রপথে গিয়ে পড়ছে, তাহলে এটা বক্রগতি। তাহলে রৈখিক গতি আর বক্রগতি একসঙ্গে আমরা দেখে নিচ্ছি একটা স্লাইডে। দুটোই কিন্তু চলন গতির উদাহরণ, অর্থাৎ ঘূর্ণন বা টু অ্যান্ড ফ্রো মোশনটা হচ্ছে না। নেক্সট স্লাইড দেখো, আমরা এসে যাচ্ছি পরেরটা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির ক্ষেত্রে দেখো লক্ষ্য করে, কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে, একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে, এটা বৃত্তীয় গতি। ক্লিয়ার? এর উদাহরণ দেখো লক্ষ্য করে, সূর্যের চারপাশে যে পৃথিবীর আবর্তন, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, এটা হচ্ছে বৃত্তীয় গতি। আবার দেখো লক্ষ্য করে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের যে গতি, সেটাও কিন্তু বৃত্তীয় গতির মধ্যে পড়ে।
আবার একটা সুতোয় বাঁধা বস্তুর গতি, দেখো বস্তুটা বৃত্তপথে ঘুরছে, এটা হচ্ছে বৃত্তীয় গতি। আমরা নেক্সট চলে এসেছি, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিতে লক্ষ্য করে দেখো, যখন বস্তুটা কী হচ্ছে, নিজের অক্ষের সাপেক্ষে একটা বৃত্তাকার পথে আবর্তন করে, এই নিজের অক্ষের সাপেক্ষে দেখেছো, একটা নিজের অক্ষ ঘূর্ণাক্ষ থাকবে, সেই ঘূর্ণাক্ষ বরাবর বস্তুটা ঘুরবে। বৃত্তীয় গতিতে হয়েছিল একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে, তাহলে এই ঘূর্ণন যে বিন্দু বলো, ঘূর্ণন অক্ষ বলো, এটা কিন্তু বস্তুর বাইরে, এটা কিন্তু বস্তুর ভেতরের দিকে রয়েছে। দেখো বস্তুর ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। এই যে ফ্লাই হুইলের গতি, কুমোরের চাকার গতি, ঘুরন্ত লাট্টুর গতি, আবর্তনরত ফ্লাই হুইল যেটা গাড়ির মধ্যে থাকে বা যে কোনো মেশিনের মধ্যে থাকবে ফ্লাই হুইল, সেই ফ্লাই হুইলের গতিটা ঘূর্ণন গতি। দেখো ঘুরছে, ঘূর্ণন গতি। আবার গরুর এই যে কুমোরের যে চাকা, দূর বিরক্ত, কাজ করতেও দিল না। তাহলে এখানে দেখো কুমোরের চাকা ঘুরছে, একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে চাকাটা ঘুরছে, তাহলে এটা হবে ঘূর্ণন গতি। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, লাট্টুর গতি। ঘুরন্ত লাট্টুর গতি দেখো, একটা এই যে অক্ষ, নির্দিষ্ট অক্ষ, এই অক্ষের চারিদিকে বস্তুটা ঘুরছে, এটাও ঘূর্ণন গতি। এবারে দেখো এখানে মেলায় যে নাগরদোলা হয়, এই যে অক্ষটা দেখতে পাচ্ছ, এই অক্ষকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে, তাহলে ঘূর্ণন গতির বৈশিষ্ট্য দেখো লক্ষ্য করে এখানে আমরা পেয়ে যাচ্ছি। এই যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখা প্রাথমিক অবস্থানে কোণের মান বাড়তে থাকে। আমি এইটাকে অক্ষ ধরে নেই, কোনো একটা ধরো এটার সরলরেখা, এই সরলরেখার সঙ্গে যে কোনো একটা দেখো, এই যে বস্তু যে সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখার সঙ্গে এই রেখাটার সঙ্গে কোণ দেখো, এই দেখো সময়ের সঙ্গে বেড়ে যাচ্ছে, তাহলে এই কোণটা দেখো, আবার একটু পরে কোণ দেখো, এই কোণটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বস্তুটা ঘুরছে, এটা বোঝা যাচ্ছে। আবার ঘূর্ণনের ক্ষেত্রে বস্তুটি বারবার একই অবস্থানে ফিরে আসে, কারণ ঘুরে এসে দেখবে আবার এই বস্তুটা ঘুরে এসে আবার এই জায়গায় পৌঁছে যাচ্ছে। আবার ঘূর্ণন অক্ষটি সর্বদা স্থির থাকে, এই যে ঘূর্ণন অক্ষটা সর্বদা স্থির থাকবে। এই হলো ঘূর্ণনের বৈশিষ্ট্য। এগুলো তোমাকে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এবারে চলে আসছি আমরা দোলন বা কম্পনের ক্ষেত্রে। দোলন বা কম্পনের ক্ষেত্রে আমি বলেছি টু অ্যান্ড ফ্রো মোশন, অর্থাৎ একটা স্থির বিন্দু থাকবে যেখানে, অর্থাৎ এই দোলনটা থেমে গেলে বস্তুটা যেখানে এসে দাঁড়িয়ে যাবে সেইটা হবে তার সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম পজিশন। ওই ইকুইলিব্রিয়াম পজিশনের ওপরে নিচে বা ডাইনে বাইনে এই গতিটা হচ্ছে। এবারে দেখো এদের দুটো ভাগ আছে, একটা দোলন, একটা কম্পন। দোলন আর কম্পনটা কী করে চিনব? দেখো লক্ষ্য করে, এই যে কণার পর্যায়কাল বেশি, অর্থাৎ কম্পাঙ্ক যদি কম হয়, অর্থাৎ এটা ধীরে ধীরে যদি দুলে, আস্তে আস্তে করে দুলছে, এটা হচ্ছে দোলন। আর যদি খুব দ্রুত এদিক ওদিক যাতায়াত করে, টু অ্যান্ড ফ্রো মোশনটা খুব দ্রুত হয়, তখন সেটা হয়ে যাবে কম্পন। ধীরে হলে দোলন আর দ্রুত হলে কম্পন, ঠিক আছে? যেমন এক্ষেত্রে দেখো এটা কি হয়, দোলনকালটা কম, অর্থাৎ ধীরে হচ্ছে, আস্তে আস্তে করে দুলছে, এটাকে বলবো দোলন। আবার তারের যদি বলি, তারের কম্পন, সেটা দ্রুত হবে, দ্রুত হলে কম্পন। ক্লিয়ার? এবার লক্ষ্য করে দেখো, আমাদের যে মোবাইলের কল এলে যে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটাকে আমরা দেখছো ভাইব্রেশন, নামটাই বলছি কম্পন। কেন? এই কম্পনটা খুব দ্রুত হচ্ছে, দোলনটা খুব দ্রুত হচ্ছে, এই জন্য এটাকে বলছি কম্পন। আর এইখানে দোলন দেখো খুব ধীরে হচ্ছে, অর্থাৎ দোলনকালটা অনেক বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে 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 করে দুলছে। এই আস্তে আস্তে করে তোলার জন্য এটাকে আমরা বলছি দোলন। তাহলে দোলন আর কম্পন দুটো সমার্থক হলেও কম্পাঙ্কের তফাৎ আছে। কম্পাঙ্ক বেশি হলে কম্পন, আর কম হলে দোলন। এখানেও দেখো আমরা দুটো তফাৎ বুঝিয়েছি। দেখো দোলনায় দুলছে, তাহলে লক্ষ্য করে দেখো অনেক বেশি সময় লাগছে দুলতে, অর্থাৎ কম্পাঙ্কটা খুব কম, 1 সেকেন্ডে হয় দেখা যাবে দুবার দুলছে। তাহলে এক্ষেত্রে দোলনটা খুব ধীরে ধীরে হচ্ছে। আর এক্ষেত্রে দেখো তারের যে কাঁপাটা দেখো খুব দ্রুত হচ্ছে, তাহলে এটা হবে কম্পন, এটা হবে দোলন। ক্লিয়ার?
আবার ষোড়শলাকাকে আঘাত করলে দেখো, ষোড়শলাকে আঘাত করলে খুব কম্পনটা অনেক বেশি হয়, অর্থাৎ 1 সেকেন্ডে কম্পনের সংখ্যা অনেক বেশি, যার জন্য এটাকে আমরা কম্পন বলছি, দোলন বলছি না। ক্লিয়ার? আবার লক্ষ্য করে দেখো, এটা একটা স্পেশাল টাইপ হয়ে যাচ্ছে। দোলনের মধ্যে একটা বিশেষ ভাগ, দোলনের মধ্যেই দেখো পেন্ডুলামের যে গতিটা বা সরল দোলকের যে গতি হয়, এর গতিটা ভালো করে লক্ষ্য করে দেখো, সবসময় একটা সাম্য অবস্থানের অভিমুখী আছে, তাই তো? এই যদি একটা বিশেষ শর্ত মানে, তবে আমরা এটাকে বলবো ওই পর্যাবৃত্ত গতি, রৈখিক পর্যাবৃত্ত দোলগতি, যেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি তো বটেই। পর্যাবৃত্ত গতি মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর গতিটা ফিরে আসবে, সেটাকে পর্যাবৃত্ত গতি বলছি। আর সরল রৈখিক দোলগতিটা একটু আলাদা, যেটা এই বিশেষ দুটো ক্রাইটেরিয়া যদি মেনে চলে, তাহলে আমরা বলবো সরল রৈখিক দোলগতি। এটা দোলনের মধ্যেই পড়ে, কিন্তু বিশেষ কন্ডিশন স্যাটিসফাই করবে। সেই কন্ডিশনটা কী, সেটা আমি এখানে বোঝাচ্ছি। দেখো, এই যে পেন্ডুলামটা দুলছে, এই দোলাটাকে আমি সরলরেখা বরাবর প্রকাশ করছি। দেখো, এখান থেকে এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যখন ডান দিকে যাচ্ছে সর্বাধিক এই বি বিন্দু পর্যন্ত, আবার ফিরে এসে সে এই বিন্দু পর্যন্ত আসছে, এইভাবে তার মোশনটা চলছে এরকম, ঠিক আছে? তার মানে দেখো, সবসময় তার একটা ফোর্স কাজ করছে। যখন সে ও বিন্দু থেকে পি বিন্দুতে এলো, তাকে নিশ্চয়ই এদিকে কেউ টানছে, নাহলে সে এদিকে গিয়ে আবার ফিরে চলে এলো কেন, তাই তো? তাহলে এই যে দূরত্ব, দেখো সবসময় দূরত্ব মাপবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা ধরেছি এক্স। তাহলে এই পজিশনে থাকাকালীন যে বল, সেটা যদি এক্সের সমানুপাতিক হয় এবং সবসময় ওই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে হয়, তাহলে বলবো সরল দোলগতি। দুটো কন্ডিশন, এক হচ্ছে যে পয়েন্টে আছে সেই পয়েন্টে যে বলটা কাজ করছে, সেই বলটা ওই সরণের সমানুপাতিক। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সবসময় সাম্য অবস্থানের দিকে ওই বলটা কাজ করবে। সাম্য অবস্থানের দিকে বল না কাজ করলেও তো আসবেই না, ফিরে আসবেই না, কারণ এখানে যাচ্ছে ঠিকই এদিকে, কিন্তু বলটা কাজ করছে এদিকে, তবেই তো সে ফিরে এলো। আবার যখন এদিকে চলে যাবে, তখন এখানে বলটা কাজ করবে সাম্য অবস্থানের দিকে। তাহলে সবসময় সাম্য অবস্থানের দিকে বলটা কাজ করবে, এবং যে কোনো সময় বলের মান এই সাম্য অবস্থান থেকে দূরত্বের সরণের সমানুপাতিক হবে। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো তাকে সরলরৈখিক দোলগতি। এখানে মিলিয়ে নাও, গতিশীল কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল, দেখছো ক্রিয়াশীল বল, এটাকে প্রত্যানায়ক বলও আমরা বলি। কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী, দেখছো সবসময় মধ্যবিন্দুর অভিমুখী হবে ক্রিয়াশীল বলটা, এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক। তার মানে আমরা যদি গাণিতিকভাবে এটাকে লিখে দেখাই, তাহলে ছোট্ট কথায় লিখতে পারবো, এখানে যদি ক্রিয়াশীল বলটা যদি পি বলি, তাহলে পি প্রপোর্শনাল মাইনাস এক্স। এক্স হচ্ছে সরণ, এক্সের সঙ্গে পি সমানুপাতিক, এবং মাইনাস বোঝাচ্ছে সবসময় উল্টা, অর্থাৎ এক্স এর যদি এদিকে হয় বল, তাহলে উল্টা দিকে হবে। এক্স যদি ডান দিকে হয়, বল হবে বাম দিকে, অর্থাৎ সবসময় সাম্য অবস্থানের অভিমুখী এই বলটা বোঝাচ্ছে। এই কন্ডিশন স্যাটিসফাই হলে, এই একটা ইকুয়েশানেই দুটো কন্ডিশনকে আমরা বুঝিয়ে দিলাম। পি সমানুপাতি চিহ্ন দেবে মাইনাস এক্স, এক্সটা হচ্ছে সরণ, আর মাইনাস বোঝাচ্ছে সবসময় ওই সাম্য অবস্থানের অভিমুখী। এই সমানুপাতি বোঝানোর জন্য সমানুপাতি চিহ্ন, কার সমানুপাতিক না সরণের, সরণের সমানুপাতিকের জন্য সরণ, আর এই সাম্য অবস্থানের অভিমুখী বোঝানোর জন্য মাইনাস। কেন? সরণটা দেখো, সরণটা হচ্ছে এদিকে ডান দিকে, আর ক্রিয়াশীল বল তার উল্টো দিকে, এই উল্টো দিকে বোঝানোর জন্য মাইনাস সাইন। ক্লিয়ার? তাহলে ছোট্ট একটা ইকুয়েশান মনে রাখবে, এই ইকুয়েশান দিয়ে এটা বলার সুবিধে। যে কোনো সময় ক্রিয়াশীল বল তার সরণের সমানুপাতিক এবং সাম্য অবস্থানের অভিমুখী, তাহলেই সেটা হবে সরল দোলগতি। এই সরল দোলগতির অনেকগুলো উদাহরণ আছে, আমরা এখানে কয়েকটা দেখিয়েছি, দেখো লক্ষ্য করে। একটা হচ্ছে দেখো লক্ষ্য করে, ওটা মিশ্র গতি চলে এলাম। সরল দোলগতির একটা বদলে দিচ্ছি, সেটা হচ্ছে ভার ঝুলানো স্প্রিংয়ের গতি, এটাও সরল দোলগতি, বা ইউনলে তরলের গতি, এগুলোও সরল দোলগতি। এবার আমরা আসছি মিশ্র গতি। মিশ্র গতিতে দেখে বলে দিচ্ছি, দুটো গতির মিশ্রণ থাকছে, একটা হচ্ছে চলন গতি আর একটা ঘূর্ণন গতি। এখানে দেখতে পাচ্ছ সাইকেলের চাকাটা তার নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরছে, মানে ঘূর্ণন গতি, আবার তার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা চলন গতি। এবারে চলন গতির সঙ্গে ঘূর্ণন গতির কিছু পার্থক্য আছে, লক্ষ্য করো। চলন গতিতে লক্ষ্য করো যে বস্তুটা কী হচ্ছে,
সরলরৈখিক পথে গমন করছে, তাই তো। আর এখানে একটা বিন্দুর চারিদিকে বৃত্তপথে আবর্তন করছে। এখানে লক্ষ্য নাও, নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তু বা বস্তুকণার সরণ বক্রপথ, এই সরল বা বক্রপথে স্থান পরিবর্তন করে। আর এখানে নিজ অক্ষ সাপেক্ষে স্থানান্তরিত না হয়ে দিক স্থিতির পরিবর্তন ঘটাচ্ছে। এখানে দিক স্থিতির পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ বস্তু ওই বন্ধু থেকে দূরত্বটা সবার ক্ষেত্রে সমান আছে, কিন্তু দিক স্থিতি সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। বস্তুর অবস্থান প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। বস্তুর অবস্থান সামগ্রিকভাবে অপরিবর্তিত থাকলেও অক্ষ সাপেক্ষে বস্তুস্থিত বিভিন্ন বিন্দুর দিক স্থিতি প্রতি মুহূর্তে বদলে যায়, দিকটা পরিবর্তন করছে। এখানে কী হয়, বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এখানে বস্তুটা দেখো আবার সেই জায়গায় ফিরে চলে আসছে, একই জায়গায় পরপর চলে আসছে, অর্থাৎ দিক স্থিতিটাই শুধু পরিবর্তন করছে। এখানে বস্তুটাকে আমরা বিন্দু সদৃশ বা বিস্তৃত যে কোনো বস্তুর ক্ষেত্রে ঘটে। ঘূর্ণন শুধুমাত্র বিস্তৃত বস্তুর বৈশিষ্ট্য হবে, বিন্দু হলে হবে না। এটা তো ঘূর্ণন নয়, নিজ অক্ষের চারিদিকে। ছবিটা একটু ভুল হয়ে গেছে, ওই জন্য গণ্ডগোল হচ্ছে। আচ্ছা, এটা সে লাট্টুর গতিটা মনে করো, নিজের অক্ষের চারিদিকে গতিটা মনে করো। এটা একটু অন্য ছবি হয়ে গেছে, সরি, এটা পাল্টে দিয়েছিলাম। এটা ঘূর্ণনের ক্ষেত্রে আবার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, সেইটা পার্থক্য দিয়েছিলাম, কিন্তু এটা বৃত্তীয় গতি হয়ে গেছে। ঠিক আছে, এই ছবিটা একটু বাদ দিয়ে দেবে। এটা দেখো বৃত্তীয় গতির সঙ্গে ঘূর্ণন গতি। এই দেখো ঘূর্ণন গতি নিজ অক্ষের চারিদিকে আবর্তন করছে, আর এখানে একটা বিন্দুর চারিদিকে আবর্তন করছে। মূল যে পার্থক্যটা এইখানটায় লক্ষ্য করো, অক্ষের যে অবস্থানটা। বৃত্তীয় গতিতে ঘূর্ণাক্ষ বস্তুকণার বাইরে অবস্থিত হয়। দেখছো ঘূর্ণাক্ষটা এইখানে সূর্যকে কেন্দ্র করে বস্তুটা পৃথিবী ঘুরছে, তার মানে ঘূর্ণাক্ষ যদি চিন্তা করি সূর্যের এখান দিয়ে যাবে, তাহলে পৃথিবীর বাইরে কিন্তু ঘূর্ণাক্ষ, অর্থাৎ ঘূর্ণাক্ষটা এখানে বস্তুর ভেতর দিয়ে যাবে না। কিন্তু এক্ষেত্রে দেখো ঘূর্ণাক্ষ হচ্ছে বস্তুর ভেতর দিয়ে, এখানে পৃথিবীটা ঘুরছে আর পৃথিবীর ভেতর দিয়েই ঘূর্ণাক্ষ গেছে, তাহলে এইটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। ঘূর্ণাক্ষ যদি বাইরে হয় তাহলে সেটা বৃত্তীয় গতি হয়, আর ঘূর্ণাক্ষকে অবশ্যই ভেতরে বা কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে রিংয়ের ক্ষেত্রে, একটা রিংয়ের ক্ষেত্রে বাইরে হয়ে যেতে পারে। রিং যখন নিজের অক্ষের চারিদিকে ঘুরবে, সেক্ষেত্রে ঘূর্ণাক্ষটা বস্তুর বাইরে হলেও কিন্তু তার ভেতরে আছে, ফলে সেক্ষেত্রে একটু এক্সেপশন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বস্তুর ভেতর দিয়ে ঘূর্ণাক্ষ যাবে। এটা হচ্ছে বৃত্তীয় গতির সঙ্গে ঘূর্ণন গতির মূল পার্থক্য। বাকিগুলো এমনি দেখবে, পড়ে নিতে বুঝতে পারবে। এখানে কয়েকটা দেওয়া আছে দেখো, ছাদ থেকে এক টুকরো ইট নিচে পড়ে যাচ্ছে, তাহলে ইট যখন নিচে পড়বে তাহলে সরলরৈখিক গতি, নিচে পড়ছে মানে সরলরেখা বরাবর পড়বে, সরলরৈখিক গতি। ঊর্ধ্বগামী মালবাহী বেলুন থেকে একটি বালির বস্তা পড়ছে, একই ব্যাপার, নিচে পড়ছে, তাহলে সরলরৈখিক গতি। মেলার নাগরতলার গতি বলে দিলাম, ঘূর্ণন গতি। চলন্ত সাইকেল আরোহীর গতি, সাইকেলের চাকার গতি, সাইকেলের চাকার গতি দুটো গতি, এক হচ্ছে ঘূর্ণন গতি আর একটা হচ্ছে রৈখিক গতি। পৃথিবীর বার্ষিক গতি ও নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তপথে গতিশীল ইলেকট্রনের গতি। পৃথিবীর বার্ষিক গতি মানে সূর্যের চারিদিকে যে পৃথিবীর গতি, এটা হচ্ছে বৃত্তীয় গতি। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের গতি বৃত্তীয় গতি। ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, এটা একটু খেয়াল রাখবে, ঘড়ির কাঁটার অগ্রভাগের কথা বলা হচ্ছে, তাহলে অগ্রভাগটা কী হচ্ছে, বৃত্তীয় পথে ঘুরছে, তাহলে বৃত্তীয় গতি। ঘড়ির পেন্ডুলামের গতি, পেন্ডুলাম হচ্ছে কী হচ্ছে, সরল রৈখিক দোলগতিতে দুলে, সরলরৈখিক দোলগতি। দোলন তো বটেই, দোলনের একটা বিশেষ ভাগ সরলরৈখিক দোলগতি। এবার আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে, ঘূর্ণন গতিতে কীটা অপরিবর্তিত থাকবে, ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষটা স্থির থাকে। উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন, কী আবর্তন, অবশ্যই চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি আর সমবেগযুক্ত গতি। উপবৃত্তাকার পথে সূর্যের চারপাশে পৃথিবীর গতি বলা হচ্ছে, সূর্যের চারপাশে পৃথিবী যখন ঘুরছে, সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন গতি, এটা হচ্ছে কী গতি, অ্যাকচুয়ালি মিশ্র গতি। মিশ্র গতি কেন না, এক্ষেত্রে মিশ্র গতি আছে, সমবেগযুক্ত গতি আছে, এই দুটোর ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। মিশ্র গতি মানে দুটো গতি থাকবে, ঘূর্ণন গতিও থাকে, ঘূর্ণন গতি থাকে নিজের চারিদিকে ঘুরে, আবার চার সঙ্গে সঙ্গে বৃত্তীয় গতি আছে, তাহলে মিশ্র গতি হয়ে গেল, তাই তো, মিশ্র গতি। আর সমবেগযুক্ত গতি মানে সব জায়গায় সমান বেগ থাকবে। বেগটা সব জায়গায় সমান নেই, কারণ এখানে দেখো বেগটা এই দিকে, আর এখানে যখন চলে আসছে বেগটা অন্য দিকে হয়ে যাচ্ছে, বেগের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য সমবেগযুক্ত গতি বলতে পারবো না, মিশ্র গতি।
এবারে নেক্সট, বক্রচলন গতির উদাহরণ। বক্রচলন গতির উদাহরণ কী হবে? লিফটের গতি, নাগরদোলার গতি, অবাধে পতনশীল বস্তুর গতি। তাহলে কোনটাই বক্রতা নেই? কোনোটাই নয়। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি দেখুন তো হলো ঘূর্ণন গতি। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি ঘূর্ণন গতি, না বৃত্তীয় গতি, না চলন গতি, না দোলন গতি? তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি দোলন গতি নয়, চলন গতি নয়, বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে আসবে। কি বলেছে? সূর্যের চারিদিকে বলেছে, তাহলে ঘূর্ণন গতিটা হবে না, বৃত্তীয় গতি হবে। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, তাহলে এক্ষেত্রে বৃত্তীয় গতির কথা বলা হচ্ছে। যদি বলা হচ্ছে যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে গতি, তখন হতো ঘূর্ণন গতি। ক্লিয়ার? এবার আসছে গ্রামোফোন রেকর্ডের গতি। গ্রামোফোন রেকর্ড আগেকার দিনের, মানে এখনকার যে ডিভিডির গতিটা হয়, ডিভিডি মনে করো, গ্রামোফোন রেকর্ডের পরিবর্তিত রূপ এখন ডিভিডি। তাহলে ডিভিডি যখন ঘুরে একটা বিন্দুর চারিদিকে কী হচ্ছে, একটা তার অক্ষটা কী হচ্ছে, তার নিজের ভেতর দিয়ে গেছে, বস্তুর ভেতর দিয়ে যদি অক্ষ যায় তার বরাবর ঘুরতে থাকে, তাহলে আমরা বলি সেটাকে ঘূর্ণন। এটা হচ্ছে ঘূর্ণন গতি। পৃথিবীর আহ্নিক গতি এইমাত্র বলে দিলাম, পৃথিবীর আহ্নিক গতিও একই রকম। পৃথিবীর ভেতর দিয়ে যে অক্ষটা গেছে, পৃথিবীর ভেতর দিয়ে অক্ষর বরাবর সে ঘুরছে, তাহলে ঘূর্ণন গতি। প্রদত্ত কোনটি বৃত্তীয় গতি? বৃত্তীয় গতি হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, নাগরদোলার গতি তো ঘূর্ণন গতি, সুতোয় বাঁধা ঢিলের ঘোরানো গতি, এটাও বৃত্তীয় গতি। সুতোয় বাঁধা ঢিলের ঘোরানো গতি আর ঘুরন্ত লাট্টুর গতি, এটা ঘূর্ণন গতি। আর পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবীর বার্ষিক গতি হচ্ছে মিশ্র গতি, ঘূর্ণন গতি দোলন গতির মিশ্র, ফলে এটাকে আমরা অমিট করছি। সুতোয় বাঁধা ঢিলের গতি, এটাই হচ্ছে বৃত্তীয় গতি। একটা সুতোয় বেঁধে যদি আমরা একটা বস্তুকে ঘোরাই, একটা বস্তুকে সুতোয় বেঁধে এরকম ঘোরাচ্ছি, তাহলে সুতোয় বেঁধে ঘোরালে কী হবে? এই পথ দিয়ে এরকম বস্তুটা ঘুরবে, তাহলে বৃত্তপথে এইখানে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে ঘুরছে, তাহলে এটা হচ্ছে বেটার অ্যান্সার, এটার বেটার অ্যান্সার। ঠিক আছে, এরপর নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটাই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে যে কোনো সময় পৌঁছে যাবে পরের ভিডিওর। থ্যাংক ইউ।